Trust my word. Okay. So এখন আমাদের মাইন্ডসেট, টোটাল মাইন্ডসেট চেঞ্জ করে ফেলবো। এতক্ষণ আমরা ছিলাম .NET ডেভেলপার, সি শার্প এক্সপার্ট, ঠিক আছে? এখন আমরা একদম পিওরলি হয়ে যাবে হচ্ছে ক্লায়েন্ট সাইড অ্যাপ্লিকেশন ডেভেলপার। আমরা সি শার্প জানি না, আমরা জাভা জানি না, আমরা কিছু জানি না। আমরা শুধু জাভাস্ক্রিপ্ট জানি আর HTML জানি, ঠিক আছে? HTML না জানলেও চলবে, জাভাস্ক্রিপ্ট না জানলেও চলবে, কিন্তু আমি সি শার্প জানি না। মাইন্ডসেট এখন এরকম করে ফেলেন। তাহলে যেটা হবে, যখন আপনি কাজ করবেন তখন যদি আপনাকে কেউ বলে যে এইটা কিন্তু জাভার সার্ভারে হোস্ট করা আছে বা জাভা দিয়ে কোড করা, আপনি ভয় পাবেন না। কেউ যদি বলে আপনাকে এটা কিন্তু PHP দিয়ে কোড করা, তুমি সেখানে লাগাবো, আপনি ভয় পাবেন না। ঠিক আছে, তো কি আমার জেসন পাইলেই চলে, এক্স্যাক্টলি আমি জেসন পাইলেই চলে। সো এই জন্যই বলতেছি, মাথাটা এখন আমরা খালি করে এখন আমরা টোটালি ক্লায়েন্টে চলে আসবো। ইটস অল অ্যাবাউট জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? সো সকালে যারা মিস করছেন সমস্যা নাই, ইটস এ নিউ ওয়ার্ল্ড। যে কোয়েরির নাম শুনেন নাই এমন পৃথিবীতে কেউ নাই, রাইট? মানে এখানে যারা আছে যে কোয়েরির নাম আমরা সবাই শুনছি। সো যে কোয়েরি দিয়ে আসলে আমরা কি করি? যে কোয়েরি দিয়ে রিলোড করা লাগে না একটা পেজ, তো রিলোড না করে আচ্ছা হ্যাঁ তাও হয়, যে কোয়েরি দিয়ে করি আর কি, ঠিক আছে? আচ্ছা মানছি। আর যে কোয়েরি যতটুকু বুঝতে পারছেন যে এক পেজ চেঞ্জ করে আরেক পেজ যতটুকু কাজ করে আবার রিটার্ন আসে, এটা যে কোয়েরিতে ওই পেজে এক্স্যাক্টলি উনি খুব সুন্দর একটা আনসার দিয়েছেন। যে কোয়েরি কি করে আসলে আপনার টোটাল ডম মানে জানেন তো, ডকুমেন্ট অবজেক্ট মডেল, টোটাল ডমটাকে সে আসলে ম্যানেজ করে। যে কোয়েরি সে ডম এলিমেন্টগুলোকে ধরে যে এটা স্প্যানটাকে ধরতেছে, এটা একটা ইনপুটটাকে ধরতেছে, এটা হচ্ছে কি একটা ডিভটাকে ধরতেছে। এভাবে কাজ করছেন না? ডিভটাকে ধরে দেখে ডিভের ভিতর কি আছে, ডিভ আছে, ডিভ আরেকটা ইনপুট এলিমেন্ট আছে, সেটাকে ধরছে। এখন এটাকে ভ্যালু চেঞ্জ করো, আচ্ছা তারপর ভ্যালু চেঞ্জ করতেছে। এটা এইভাবে কাজ করে না? হ্যাঁ, আপনি পার্শিয়ালি করেন নাকি পুরো পেজ রিফ্রেশ করেন, হোয়াট এভার, কিন্তু আলটিমেট যে কোয়েরিতে আপনি কাজটা করেন। ঠিক বলছি না? এইখানে একটা মেজর প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আসলে আমাদের প্রজেক্ট তো অলওয়েজ চেঞ্জিং। আজকে আপনি সুন্দর করে ইনপুট টাইপ টেক্সট দিয়ে একদম সুন্দর কাজ করে দিচ্ছেন, 2 দিন পর আপনার ক্লায়েন্ট ঘুম থেকে উঠে দেখলো না, ঘুমের মধ্যে দেখলো যে না এটা আসলে আমরা রাখা যাবে না, অন্য করতে হবে। তো সে বললো যে না ইনপুট করা যাবে না, এটা লিখতেই দেওয়া যাবে না, এটা নট এডিটেবল হবে। সে তো আসলে বুঝতে পারবে না যে আসলে এটা টেকনোলজিক্যাল কি টার্ম। সো আপনার প্রজেক্ট ম্যানেজার বুঝবে, আচ্ছা তার মানে স্প্যান মারতে বলতেছে বা লেভেল মারতে বলতেছে, লিখতে দেওয়া যাবে না মানে ইনপুট দেওয়া যাবে না, লেভেল। মজাটা হচ্ছে স্প্যান বা লেভেলের ভ্যালু সেট করার যে কোডটুকু আর ইনপুট টাইপ টেক্সটের যে ভ্যালু সেট করার কোড টোটালি আলাদা। একটা করতে হয় ডট ভ্যালু দিয়ে, একটা করতে হয় ডট টেক্সট দিয়ে। যে কোয়েরি কথা বলতেছি আমি, ভ্যালু হলো ইনপুট টেক্সটের জন্য, হোয়াটএভার একটা টেক্সট করতে হয়, একটা হচ্ছে গিয়ে ভ্যালু দিয়ে চেঞ্জ করতে হয়। বুঝতেছেন কথা? এখন আপনার ফর্মে আছে 20টা ভ্যালু একটা সিঙ্গেল পেজে। সো আপনি তখন শুধু একটা স্বপ্নের কারণে আপনার কতশো লাইন কোড চেঞ্জ করতে হচ্ছে। প্রত্যেকটা তো ভ্যালুগুলো প্রত্যেকটা আইডি আলাদা হবে না, তাহলে আইডি একটা আইডি কে চেঞ্জ করবে তো কেমনে আইডি চেঞ্জ করবে? আপনার কথাই বোঝেন না। মানে আইডি কে আইডি ডিফারেন্ট না, প্রত্যেকটা কোডে আইডি সেম থাকলো, তাহলে কি কোড চেঞ্জ করতে হবে না? বেশি হবে, প্রত্যেকটা ভ্যালুকে আমরা চেঞ্জ বানাইতে হবে, প্রত্যেকটা ভ্যালুকে কি চেঞ্জ করতে বলছি? বাংলা কথাটা আবার বলি, খেয়াল করেন। আপনার পেজে 20টা ইনপুট টাইপ টেক্সট বক্স আছে, এইটার ভ্যালু যদি চেঞ্জ করতে চান, আপনি যেভাবে কোডটা করবেন, যদি এই সবগুলোকে আমি স্প্যান বানাই, আপনার ভ্যালু চেঞ্জ করার জন্য কি সেম কোডে হবে? হবে না বলিয়েন, ট্রু অথবা ফলস? হবে না। আপনার কোড চেঞ্জ করতে হচ্ছে, প্রতিটি এলিমেন্টের জন্য কোড চেঞ্জ করতে হচ্ছে না? এবার কথাটা বুঝতে পারছেন কি মিন করছি? প্রতিটা ইনপুটের জন্য আমার সব কিছু এক্স্যাক্টলি, প্রতিটা ধরে আবার কাজ করতে এক্স্যাক্টলি।
সো মানে বুঝতেছেন, মানে আপনি কিন্তু মানে HTML এর দাস হয়ে যাচ্ছেন, HTML চেঞ্জ হলে আপনার খবর হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাজ এ ডেভেলপার আপনার কিন্তু মাইন্ডসেট এরকম হওয়ার কথা না। দম চেঞ্জ হতে কি হয়েছে, আমার তো ভ্যালু সেম আছে। সে আগেও জেসন দিত, জেসনের মধ্যে ডাটা 10টা থাকতো, এখনও সে 10টাই দিচ্ছে। ডিফারেন্স হচ্ছে আমি জাস্ট টেক্সট বক্সে যাই স্প্যানটা দিব, আর তো কিছু না। আমার এত পরিমাণ ম্যাসিভ কোড চেঞ্জ করতে হবে কেন? HTML চেঞ্জ করতেছি, জাভাস্ক্রিপ্টও চেঞ্জ করতেছি। ওয়াও, একটা জিনিসের জন্য পুরো একদিনে মানে আমার একদিনের প্রোডাক্টিভিটি শেষ, এই একটা স্বপ্নের কারণে, তাই না? সো হোয়াট ইফ উই টোটালি ইগনোর, একটা যদি আমরা ওয়ে পাইতাম যে আমরা টোটালি ডোম এলিমেন্টগুলো ইগনোর করতে পারতাম। ডোম এলিমেন্ট যেমন চাই হোক, কারণ কি ভ্যালু বসবে, ভ্যালু সেট করবো, অটোমেটিক ভ্যালুটা এখানে চলে আসবে। তুমি আমার স্প্যান নাকি তুমি হচ্ছে গিয়ে লেভেল নাকি তুমি বাটন নাকি তুমি হচ্ছে গিয়ে হোয়াট এভার, আই ডোন্ট কেয়ার। জিনিসটা কি বুঝতেছেন? সাপোজ আপনার হাতে এই একটা এলিমেন্ট আছে, এলিমেন্ট যার মন চাই হোক, এটা হতে পারে ইনপুট, টেক্সট বক্স, হতে পারে স্প্যান, হতে পারে লেভেল, ইভেন বাটন হতে পারে। কিন্তু আপনার দেখাইতে হবে সেম জিনিস, মামা। ঠিক আছে? সো সার্ভার থেকে আগেও মামা নামে লেখাটা আসতো, এখন মামা নামে লেখাটাই আসে, কিন্তু আপনার বিভিন্ন লাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি যেটা বলতে চাচ্ছি, খেয়াল করেন, আই ডোন্ট কেয়ার হোয়াট দ্য ডোম টাইপ ইজ। আমি জাস্ট এই ভ্যালুটাকে এখানে বসাই দেবো, ডোম যা খুশি হোক। বুঝছেন? সো এই কন্টেইনারের ভিতরে আমি লেখাটা বসাই দিব, এটা ভেরিয়েবল নাম বসাই দিব, ডোম এলিমেন্ট যা খুশি হোক, আই ডোন্ট কেয়ার, ভেরিয়েবল সেম আছে, ডাটা সেম থাকবে, এন্ড অফ দ্য স্টোরি। তাইলে আপনার এরকম কি এত পরিমাণ ম্যাসিভ কোড চেঞ্জ করা লাগতেছে? লাগতেছে না। সো এই যে কনসেপ্টটা, এটা আসলে এক ধরনের বলে ডাটা বাইন্ডিং। গ্রিড ভিউ নিয়ে কাজ করছেন না ডেস্কটপে? গ্রিড ভিউ থেকে আপনি ম্যানুয়ালি প্লট করতেন না, আপনি গ্রিড ভিউ কলাম বলতেন, ডাটা সোর্স চিনা দিতেন, একা একা সব কাজটা করতাম। এটার কাজও সেম। সো আসলে আমাদের যদি একটা এরকম মেকানিজম থাকতো যে আসলে আমার পক্ষ হয়ে এই গ্লুইংটা করতো, গ্লুইং মানে কাজটা করে দিত, তাহলে ভালো হতো না? তাহলে আমার ম্যানুয়ালি কাজ করা লাগতো না, এই বাইন্ডিংটা করে দিত। সো এই কাজগুলো আসলে বিভিন্ন ফ্রেমওয়ার্ক করে দেয়। jQuery আসলে ফ্রেমওয়ার্ক না, jQueryর কাজ আলাদা, jQuery অন্য এক ধরনের ফ্রেমওয়ার্ক, অন্য একটা কাজের জন্য। কথাটা বুঝতেছেন? এইগুলো হয় হচ্ছে আসলে MVVM প্যাটার্নের, মডেল ভিউ মডেল বাইন্ডিং এর মাধ্যমে। AngularJS বর্তমানে সবচেয়ে পপুলার একটা ফ্রেমওয়ার্ক, যে আসলে এই কাজটা করে দেয় আমাদের জন্য। আর একটা ফ্রেমওয়ার্ক আছে knockout.js, এর নাম শুনছেন না? হ্যাঁ, দেখেন টেক্সট ইকুয়ালস টু ভেরিয়েবল নামটা বসায় দেয়, ও কিন্তু ম্যানুয়ালি কোড চেঞ্জ করে না, তো ভেরিয়েবল নামটা চেঞ্জ দেয়, একা এই ডাটা বাইন্ড হয়ে যায়। সো আসলে কি হয়, আপনার জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ভি ইকুয়ালস টু একটা ভ্যালু বসাই দিবেন, এই ভিটা আপনি এখানে বসাই দিবেন, দ্যাটস ইট। সো সার্ভার সাইড থেকে ভ্যালু যাই আসুক, ভি এর মধ্যে বসছে, ভিটা এখানে দেওয়া আছে, অটোমেটিকলি ডাটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? সো এটা হচ্ছে গিয়া অ্যাঙ্গুলার দিয়ে আমরা খুবই সহজে করতে পারি। মজাটা কোথায়? মজাটা হচ্ছে এখানে, যখন আমার সার্ভার সাইড থেকে এরকম ডাটাগুলো আসতেছে, আমার ম্যানুয়ালি এরকম গেট সেট করা লাগতেছে না, আমি জাস্ট ভেরিয়েবলটা চিনাই দিব, একাই অন্য কাজগুলো সব হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। সো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এই যে এতক্ষণ ধরে যে গেট অল কাজটা করলাম, আমরা খুব সহজ ওয়েতে এইটা আমরা HTML এ দেখাবো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট, অ্যাঙ্গুলার দিয়ে। বুঝা গেছে? আচ্ছা, সো অ্যাঙ্গুলার দিয়ে এত বড় কাজ করার আগে আমরা এটাকে একটু ভাঙবো। প্রথমে আমরা অ্যাঙ্গুলার দিয়ে কিছু ছোটখাটো কাজ করে তারপরে আমরা অ্যাঙ্গুলার দিয়ে সার্ভার সাইডের কলিংটা করতাম।
সো আমাদের যে এক্সিস্টিং সলিউশনটা আছে, রাইট ক্লিক করেন, আমরা একটা নিউ প্রজেক্ট নিব। প্রজেক্টের নাম ওয়েব অ্যাপ্লিকেশন রাখেন, কোনো সমস্যা নাই, এবং এটা দেন এমটি এবং ওয়েব ফর্মস। খেয়াল করেন কি করছি, হ্যাঁ ওয়েব ফর্মস। ওয়েব ফর্ম নিয়ে কাজ করবো না, কিন্তু ওয়েব ফর্মের কিছু ডিএলএল লাগবে আমাদের। এমটি এবং ওয়েব ফর্মস এন্ড প্রেস ওকে। উপরে এমটি, নিচের চেক বক্স ওয়েব ফর্ম। কেউ আবার এখানে ক্লিক করেন না, কিন্তু ডিজাস্টার হয়ে যাবে। ওকে, সো নিচের প্রজেক্টে দেখেন আসলে কোনো ধরনের HTML নাই, আমরা এটা HTML অ্যাড করব, index.html। একটা HTML অ্যাড করেন, index.html। এরপর এই প্রজেক্টটাকে সেট অ্যাজ স্টার্টআপ প্রজেক্ট করেন, নিচেরটাকে ওয়েব অ্যাপ্লিকেশনটাকে নতুন যেটা বানাইছি আমরা, সেট অ্যাজ স্টার্টআপ প্রজেক্ট। এটা আপনাদের জানার কথা, জিনিসটা কি? শুরু হবে না, হ্যাঁ, সো চলে আসছে। দিস ইজ সিম্পল HTML। এখন এই HTML-টাকে আমরা AngularJS অ্যাড করব। AngularJS এ কাজ করতে গেলে আপনাদের কিছু জিনিস জানতে হবে, বাট ফরচুনেটলি আপনারা এগুলা জানেন। MVC নিয়ে কাজ করতে গেলে আপনাদের, AngularJS নিয়ে কাজ করতে গেলে আপনাদের MVC কনসেপ্টটা জানতে হবে। হোয়াট ইজ MVC কনসেপ্ট? মডেল ভিউ কন্ট্রোলার মানে কি আসলে এটা? মডেল হচ্ছে আমার ডেটা সোর্স, আর হচ্ছে ভিউ হচ্ছে যেটা দেখতেছি কন্ট্রোলার দুটো বাইক। হ্যাঁ বলেন, এটা হচ্ছে ডাটা সোর্স, এটা হচ্ছে ভিউ আমার ইউজার ইনপুট দেখতেছি, ইউজার ইন্টারঅ্যাকশন, কন্ট্রোল হচ্ছে বাইক। তাই না? এই কনসেপ্ট কি .NET এর বাবা সম্পত্তি? না, এটা একটা কনসেপ্ট। যে কোনো টেকনোলজি যদি এই কনসেপ্টে অ্যাপ্লাই করে তাকে MVC কনসেপ্ট অ্যাপ্লিকেবল বলা যাবে। যে লেয়ার আর্কিটেকচার থেকে আসছে না, এটা অন্য জিনিস। আইফোনে কি কাজ করছেন? অ্যান্ড্রয়েড PHP-র মধ্যে কোড এডিটর না, এরাও MVC কে ইমপ্লিমেন্ট করছে। অর্থাৎ ইউ উইল কল টু দ্য কন্ট্রোলার আপনাকে ভিউটা সার্ভিস দিবে, সার্ভ করবে। ইউ ক্যান ডিরেক্টলি কল টু দ্য ভিউ কন্ট্রোলার থ্রু। আপনারা যে MVC প্রজেক্ট করতেছেন, আপনাকে ডিরেক্টলি HTML কে কল দেন, ভিউ কে কল দেন, কন্ট্রোলার একটা অ্যাকশনকে এক্স্যাক্টলি আপনারা তো সেটা কন্ট্রোলারকে কল দেন, সে আপনাকে ভিউটা সার্ভ করে। সার্ভ যে করবে ডাটা লাগবে, মডেল থেকে ডাটাটা মডেল থেকে আসতেছে। সো এই যে ডাটাটা যে ভিউতে দেখাবেন, তার মানে এখানে আপনি একটা ভেরিয়েবল সেট করেন না, C# দিয়ে @CS_HTML এর কোড রেজর সিনট্যাক্স, এবং সেই ভিউতে এখানে ভেরিয়েবলটা থাকে, ভেরিয়েবলের ভ্যালুটা আপনি এখানে চিনায় দেন। সো একাই ভেরিয়েবলের ভ্যালুটা এখানে বসে যায়। মিল বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক সেম কনসেপ্ট যদি আপনার মনে থাকে, এইটি কিন্তু আপনি এখানে এখন করব। সো এখানে কিন্তু ভয় পায় না। ডিফারেন্স হচ্ছে এখানে আমাদের থাকবে জাভাস্ক্রিপ্ট, এখানে থাকবে একটা HTML, আর কিছু ডাটা তো থাকবে আগের মতো। সো এই যে HTML আপনি একটা ভেরিয়েবল সেট করবেন, যে এখানে ভেরিয়েবলটা বসবে,
জেএস এর মধ্যে ভি ইকুয়ালস টু কমা বসায় দিবেন, তাইলে এইচটিএমএল এর মধ্যে মামা লেখাটা চলে আসবে একদম আগের মতো। ডেটাটা কি আমার হ্যাঁ ডেটাটা কি সিস্টেম থেকে না ভাই, মডেলটা কত সিসাব সিসাব শব্দটাই তো আসবে না। হিসাব বলে দিছি হিসাব হ্যাঁ আমি এই জন্য প্রথমে বারবার বলে নিচ্ছি, আবার আবার খেয়াল করেন, বুঝতে পারছি অনেকের মাথার উপর দিয়ে গেছে, আবার খেয়াল করেন। I am talking about concept. Concept. It's a concept, not implementation. MVC is a concept. এটা মুখস্থ করে ফেলেন, এটা মাইক্রোসফটের বাধ্যতা সম্পত্তি না। মাইক্রোসফট এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে ASP.NET MVC বানাইছে, ইটস ট্রু, বাট সে জাস্ট নামটা ইউজ করছে, সেই টার্মটা বানায় নাই। জিনিসটা বোঝেন, দুইটা কিন্তু দুই জিনিস। কঙ্কাল ইটস এ কনসেপ্ট, ঠিক আছে? এটা মানুষের কঙ্কাল হইতে পারে, গরু ছাগলের কঙ্কাল হইতে পারে। কঙ্কাল কঙ্কাল মানে কি, আমরা কি বুঝি? একটা কিছু হাড্ডি, গোস্ত ছাড়া হাড্ডি, তাই তো? এমভিসি এর একটা কঙ্কাল, ইটস এ কনসেপ্ট। এখন এটা কি মাইক্রোসফটের ইমপ্লিমেন্টেশন এমভিসি, নাকি আইফোনের ইমপ্লিমেন্টেশন এমভিসি, নাকি অ্যান্ড্রয়েডের ইমপ্লিমেন্টেশন এমভিসি? এটা তাদের নিজস্ব জিনিস, নাকি জাভাস্ক্রিপ্টের নিজস্ব ইমপ্লিমেন্টেশন এমভিসি? বাট এমভিসি যখন আমরা বলবো, বুঝবো, দেয়ার শুড বি এ কন্ট্রোলার, তার মধ্যে কিছু ভেরিয়েবলের নাম থাকবে, ভেরিয়েবল সেট করব, দেয়ার শুড বি সাম ভিউ, সে ভিউগুলা আসলে ওই ভেরিয়েবলগুলোকে চিনবে। সো আমি যখন ভেরিয়েবল চেঞ্জ করব, অটোমেটিকলি ভিউ চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার আছে ভাই? এখানে সি শার্প মডেল বলে কিছু নাই, কিন্তু ডেটা সোর্সটা করতে পারবো আমরা বানাবো দরকার পড়লে। আপনি মনে হয় পরে আসছেন, তাই না? আচ্ছা, সো আবার জিনিসটা আঁকতেছি আমি, খেয়াল করেন। দেয়ার শুড বি এ কন্ট্রোলার, দেয়ার শুড বি এ ভিউ, দেয়ার শুড বি সাম মডেলস। মডেল দেখেন, লিখে দিই, যেহেতু এর একটা টাইটল কাপড়। ডটনেট যে কাজটা করছে, আপনি এখানে কল দেন, সে একটা ভেরিয়েবল মডেল ইকুয়ালস টু একটা ভ্যালু বসায়, এই ভ্যালুটা ভি নামে একটা জিনিস কেনানো আছে, এই ভ্যালুটা এখানে চলে আসে। এবং আপনি যখন এখানে দাঁড়ায় থাকেন, আপনি আসলে ভি এর পরিবর্তে ভ্যালুটা চলে, তাই করতেছেন না? এবার এখানে আমি সিএসটিএস কিছু লিখি নেই। এবার চিন্তা করেন, জাভাস্ক্রিপ্টের কোড এর একটা অন্য কোনো কালার আছে? এটা জাভাস্ক্রিপ্টের কোড। জাভাস্ক্রিপ্টের কোডে আপনি একটা ভেরিয়েবল রাখছেন, এটা এইচটিএমএল কোড, এইচটিএমএল কোডে সেই ভেরিয়েবলটা রাখছেন। সো যখন আপনি ভ্যালু দিচ্ছেন, অটোমেটিক্যালি বসা যাচ্ছে, আপনি জাস্ট ভ্যালু দিতে পারছেন। সিম্পল। আসেন করি, অনেক কথা হয়েছে। এই যে কাজটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাঙ্গুলারের সাহায্যে। সো মাইক্রোসফট যে কাজটা একাই করে, অ্যাঙ্গুলার সেই কাজটা করে। জাস্ট ডিফারেন্সটা হচ্ছে আপনি কিছু কাজ ম্যানুয়ালি করতে হবে। অ্যাঙ্গুলার সেট আপ করতে হবে, বলতে হবে যে তুমি অ্যাঙ্গুলার, তুমি কিন্তু অ্যাঙ্গুলার। হ্যাঁ হ্যাঁ আমি অ্যাঙ্গুলার। ওকে, সো আসেন করি। এখানে আসলাম। সো ফার্স্ট অফ এভরিথিং উই নিড angular.js জাভাস্ক্রিপ্ট ফাইল। কই পাবো? ওই যে নুগেটের কথা বলছিলাম, মনে আছে? নুগেট দিয়ে ক্লিক করেন, রেফারেন্সে রাইট ক্লিক করেন, ম্যানেজ নুগেট রেফারেন্স। সবারই নেট আছে, সো পাই যাওয়ার কথা। অ্যাঙ্গুলার দিয়ে সার্চ করেন। দেখেন কোনটা নিচ্ছি।
ঠিক অ্যাঙ্গুলার জেএস শব্দটাই নিচ্ছে, অন্যগুলা ইগনোর করতেছে। যারা পান নাই তাদের জন্য আবার দেখাচ্ছি। যারা পান নাই, ওয়েব অ্যাপ্লিকেশন, প্রেফারেন্সে রাইট ক্লিক, ম্যানেজ নুগেট প্যাকেজ, এরপর সার্চ করেন অ্যাঙ্গুলার। আমার সার্চ কিওয়ার্ড লেখাই ছিল, হ্যাঁ ইনস্টল করে দেন। এটা কি প্রত্যেকটা প্রজেক্টে এইভাবে ইনস্টল করতে হয়? একবার ইনস্টল করলে হয়ে যায়? কোন প্রজেক্টের কথা বলতেছেন? যতগুলা আলাদা সলিউশন, আর একটা সলিউশন যদি নেই, সেটা টোটালি আলাদা জিনিস। সেখানে আপনি জাভাস্ক্রিপ্ট কোনটা ইউজ করবেন রেখে আমি জানবেন, তাই না? সো ও স্ক্রিপ্টস ফোল্ডারের ভিতরে যা যা দরকার সব নিয়ে নিছে, সেদিকে আমরা পরে যাই। নেক্সট আসছে না তাহলে অ্যাঙ্গুলার নাম দিয়ে করে দিতে। সবাই স্ক্রিপ্ট ফোল্ডারটা আসছে? হ্যাঁ জি। আচ্ছা, তুমি নিচের দিকে দেখেন অ্যাঙ্গুলার ডট জেএস আছে, অ্যাঙ্গুলার ডট টাচ আছে, অ্যাঙ্গুলার স্যানিটাইজ, অনেক কিছু আছে। কোন একটা ফাইলে ওই রেফারেন্সগুলো অ্যাড করতে হয় কেমন জানেন? এক্স্যাক্টলি, লাইফ এখন অনেক সহজ হয়ে গেছে। আমরা নিব অ্যাঙ্গুলার ডট জেএস। গেছে? এখন এই টোটাল এইচটিএমএলটাকে যে আমরা আসলে অ্যাঙ্গুলার বলতেছি, অ্যাঙ্গুলারিফাই করতেছি, বলতে হবে না? সো এইচটিএমএল এর এখানে লেখেন এনজি অ্যাপ সমান সমান অ্যাপ। অ্যাপ হচ্ছে কি আমার মডিউলের নাম। একদম টপে দেখেন কি করছে, এনজি। এনজি মানে অ্যাঙ্গুলার। লেখছেন সবাই? এখানে আমরা একটা কাজ করব, খুব সহজ কাজ। ইনপুট টাইপ টেক্সট এনজি মডেল ভি স্প্যান ভি। দ্যাটস ইট। কি করছি? আমি রান করে দেখি আসলে কাজ হচ্ছে কিনা। সমস্যা? ও আচ্ছা, আরো কিছু জিনিস অ্যাড করতে হবে, ভুলে গেছিলাম। অ্যাঙ্গুলার রিসোর্স, হ্যাঁ আচ্ছা, আমরা এদিকে পরে যাই, প্রসেস মেনে আগে। আচ্ছা, এই সব লেখা হয়েছে এটা। আমার একটা সমস্যা হচ্ছে, আমাদের যে http লোকাল হোস্ট থেকে চলে আসছে, আপনি ওয়েবসাইট দিয়েছেন না যে এমটি
আচ্ছা ঠিক আছে, আমরা আবার ব্যাক করি। বুঝতে পারছি আমাদের কন্ট্রোলার লাগবে। কন্ট্রোলার কি বানাইছি আমরা? বানাইনি। সো কন্ট্রোলার বানানোর জন্য আচ্ছা আমরা যখন ডটনেটে কাজ করি বা যে কোনো প্রজেক্টে কাজ করছি, আমরা সলিউশন অ্যাড করছি না? সলিউশন নেম স্পেস ছিল একটা, তার মানে কোনো একটা ক্লাস যখন আমরা অ্যাড করতাম নেম স্পেসের ভিতরে অ্যাড হতো না? সো ক্লাস টু ক্লাস কমিউনিকেশনের জন্য আমার নেম স্পেসটা ম্যানেজ করা দরকার ছিল না? এখানেও এরকমটা লাগবে। সো আমরা যেটা করব, আমরা আমাদের নিজস্ব কাজের জন্য আলাদা একটা ফোল্ডার বানাবো, নাম দিব অ্যাপ। এটা ফোল্ডার বানান, নাম দেন অ্যাপ। একটা ফোন না ওইটার সাথে মিল না, যা খুশি দিলেই হবে। একটু আগে পজ দিছি, এইটুকু কোড করার পর তারপরে পজ দিছি। আবার বলতেছি, অ্যাঙ্গুলার জিএসটা আসলে কম্পাইল করে নিজের মধ্যে, পুরো ডোমের মধ্যে ব্রাউজারের মধ্যে কম্পাইলড ভার্সনটা থাকে, ইটস নট দ্যাট ইন্টারপ্রেটার। ঠিক আছে, আপনার কাজ যদি অ্যাঙ্গুলার জিএসে কাজ করেন, সবচেয়ে কমন প্রবলেম যেটা ফেস করবেন, যেটা আমরা ফেস করি, সেটা হচ্ছে কোনো একটা জায়গায় যদি এক্সেপশন খায়, আমার লোডই হয় না কিছু, HTML দেখি না, সে ব্ল্যাঙ্ক হয়ে বসে থাকে। সো এটা কিন্তু কম্পাইলারের দোষ, কম্পাইলার কিন্তু কাজ করে না। কোন একটা এরর পেলে কাজ করে, ইন্টারপ্রেটার কিন্তু কাজ করে। সো এটা হচ্ছে আপনাদের একটা চেক পয়েন্ট। আর তারপরে যেটা বলতেছিলাম যে ইনপুটের সময় যখন আমরা কিছু চেঞ্জ করব, আমরা এনজি মডেলের মধ্যে জিনিসটা ভরবো। যদি আমরা কিছু ডিসপ্লে করতে চাই রিড অনলি মোডে, তখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে জিনিসটাকে রাখবো। ক্লিয়ার? যদি আপনি এনজি মডেল, দ্যাট মিনস ইনপুটের ভিতরে আপনি সেকেন্ড ব্র্যাকেট দেন, ইট উইল এক্সপেক্ট সামথিং টু ডিসপ্লে, টু সেট হিয়ার, নট টু গেট ফ্রম হিয়ার। এটা কিন্তু একটা মেজর কনসেপ্ট, মাথায় রাখতে হবে। আচ্ছা, সো ডিসপ্লে ব্যাপারটা বোঝা গেছে। এটাকে এখন আমরা একটু এনহ্যান্স করবো। এনহ্যান্স করবো হচ্ছে আমরা নিজেদের তৈরি একটা কন্ট্রোলার বানাবো, সেখানে এই ভি এর ভ্যালুটা বসাই দেবো। কারণ প্রথমে যখন ভি এর ভ্যালুটা এখানে হচ্ছে, কিছু কিন্তু নাই, দুইটাই এমটি। সো আমরা বলবো প্রথমে যখন লোড হয় কিছু ভ্যালু নিয়ে লোড হবে সে। সো এটার জন্য আসলে আমার কি লাগবে? ভি এর কিছু ভ্যালু সেট করে দিতে ইনিশিয়ালাইজ করতে হবে। এক্স্যাক্টলি। সো আমার একটা কন্ট্রোলার লাগবে, তাই না? এখন এই যে কন্ট্রোলারটা, এটা কার কন্ট্রোলার, কোন প্রজেক্টের কন্ট্রোলার, কোন মডিউলের কন্ট্রোলার, এগুলো বলতে হবে না? সো এই জন্য আসলে তখন আমাদের ngF ইকুয়ালস টু একটা মডিউলের নাম লাগবে। তখন বলে দেব যে এর কন্ট্রোল। হ্যাঁ, সো এটা ইচ্ছে করলে আপনি আপনার যে কোনো দেন, চাচা মামা খালা মুরগি যা মন চায়। জেনারেলি যেটা করি আমরা, সেটা হচ্ছে প্রজেক্টের যে নামটা হয়। সাপোজ আপনাদের যে রিয়েল প্রজেক্ট যদি হবে ব্যাংকিং সলিউশন, সেখানে সাপোজ মডিউল দিবেন হচ্ছে গিয়া ব্যাংকিং সলিউশন। ঠিক আছে, এরকম আর কি। বাট আমাদের ক্ষেত্রে অ্যাপ দিলাম। নেক্সট, এই অ্যাপ ফোল্ডারটা যে বানাইছি আমরা, এই অ্যাপ ফোল্ডারে আমাদের নিজেদের কোডগুলো রাখবো। রিমেম্বার, এই স্ক্রিপ্টসের মধ্যে কিন্তু ভেন্ডর যারা অ্যাঙ্গুলার জেএস, জাভাস্ক্রিপ্ট, jQuery বা আরও যদি ব্যাকবোন জেএস এরকম জিনিসগুলো রাখি, সেগুলো রাখবো হচ্ছে এখানে স্ক্রিপ্টসের মধ্যে। অটোমেটিক চলে আসবে এগুলো, এখানে মুগের দিয়ে মারলে এখানে চলে আসবে। বাট আমাদের কোডগুলো যদি এখানে রাখি, স্প্যাগেটি হয়ে যাবে না, আনম্যানেজড হয়ে যাবে। সো আমরা যেটা করব, আমরা অ্যাপ ফোল্ডারটার ভিতরে আমাদের কোডগুলো রাখবো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, আমাদের আসলে জেনারেলি দুই রকম কোড হবে। একটা হচ্ছে গিয়া জাভাস্ক্রিপ্ট কোড, একটা হচ্ছে পার্শিয়াল কোড, পার্শিয়াল ভিউ। এটা হচ্ছে গিয়া ভিউ, এটা হচ্ছে গিয়া স্ক্রিপ্ট। সো এখানে আরো দুইটা ফোল্ডার বানাবো আমরা। একটা হচ্ছে script scripts,
হচ্ছে আমাদের এই তো এটা আমাদের তৈরি করার জিনিস থাকবে এখানে আমাদের লজিক লিখবো না আমরা সেই লজিকগুলো আমরা এখানে লিখবো ফোল্ডার তৈরি করা হয়েছে বেশিক্ষণ লাগবে আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে আমরা 1.5 সময় ব্রেক দিই নাকি সমস্যা আছে করো ওকে এবার একটা ক্রিটিক্যাল জিনিস দেখাবো অ্যাপ নামে যে ফোল্ডারটা আছে ওইখানে রাইট ক্লিক করেন অ্যাপ লেখাটার উপরে রাইট ক্লিক নাম দেন app.js জাভাস্ক্রিপ্ট ফাইল এটা জাভাস্ক্রিপ্ট ফাইল জি আবার দেখেন অ্যাপ ফোল্ডারে রাইট ক্লিক করছি তার ভিতরে রাখছি app.js এটা রুটে রাখছি এখানে আসলে সব কনফিগারেশন গুলো থাকবে অ্যাড করছেন সবাই অ্যাড করছেন সবাই না আমাকে ডাকবেন আমি দেখা দিচ্ছি আচ্ছা আমাদের ইন্ডেক্সে আমরা দুইটা ফাইল অ্যাড করছি এটা হচ্ছে angular.js এটা হচ্ছে angular resource.js এখন আমরা আসলাম কোথায় app.js এ সবাই আপনারা আছেন সমস্যা সমস্যা ওকে এখানে angular ডট মডিউল ডিফাইন করব আমরা যার নাম হচ্ছে অ্যাপ এই নামটা হতে হবে আসলে কার নামের সমান বলেন তো যেটা আমি ইকুয়াল টু দিয়া এক্স্যাক্টলি এই যে এই অ্যাপ নামের সমান এখানে এটা লাগবে তাইলে সে মিল পাবে আচ্ছা সবাই কাইন্ডলি একটু পজ দেন আমার দিকে সবাই খেয়াল করুন এটা আর নিউ টার্ম বলবো ডিপেন্ডেন্সি ইনজেকশন নাম শুনছেন কেউ ডিপেন্ডেন্সি ইনজেকশন শুনেন নাই কোনো সমস্যা নাই খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট এই যে আমরা যে অবজেক্ট তৈরি করি না সি শার্পের অবজেক্ট জাভার অবজেক্ট সি প্লাস প্লাসের অবজেক্ট কেমনে তৈরি করি সামথিং ইকুয়ালস টু নিউ ক্লাস নেম সেকেন্ড ব্র্যাকেট হোয়াট ইফ আমি আসলে এই অবজেক্ট ক্রিয়েশন ব্যাপারটা আমি আমার মাথা থেকে হেডেকটা সরাই দিলাম আই রিয়েলি ডোন্ট কেয়ার অবজেক্ট তৈরি হয়েছে না হয় নাই আমি জাস্ট ভেরিয়েবল নিয়ে কাজ করে যাব একটু অবাস্তব লাগতেছে শুনতে সাপোজ দেয়ার ইজ অ্যানাদার ফ্রেমওয়ার্ক কেউ একজন বানাই দিছে তারা আসলে অবজেক্ট ক্রিয়েশনের কাজটা করে দেয় সো দ্যাট আমি যখন একটা মেথড এখানে কল হচ্ছে এখানে টাইপগুলো বলে দিচ্ছি আমি এই ফ্রেমওয়ার্কটা কোন একটা ফ্রেমওয়ার্ক মনে করেন হোয়াটএভার ফ্রেমওয়ার্ক একা একাই টাইপগুলো বুঝে অবজেক্ট তৈরি করে অবজেক্টগুলো এখানে সেট করে দিল মানে আমাদের ম্যানুয়াল যে কোড লিখে আমরা যেটা করতে হবে এক্স্যাক্টলি সো নিউ স্টুডেন্ট লেখার কাজটা আসলে আপনি করা লাগলো না আরেকজন করে দিল এটা একটা খুব হাই লেভেলের কনসেপ্ট জাস্ট টার্মটা মাথায় রাখুন বোঝার চেষ্টা করি না কেমনে হয় মাথা গরম হয়ে যাবে দোষের কিছু না কারণ ক্লাস 1-2 তে আমরা ক্যালকুলাস বোঝার চেষ্টা করি না একটু পার হওয়ার পরই করি জাস্ট নামটা মাথায় রাখেন আর একটু ভালো মতো এক্সপার্ট হলে তখন ডিটেলে ঘাটাঘাটি করেন সো এই যে একটা ফ্রেমওয়ার্ক সে যে অবজেক্ট ক্রিয়েশনের কাজটা করে দিচ্ছে এটাকে কনসেপ্টটাকে বলি আমরা ডিআই ডিপেন্ডেন্সি ইনজেকশন অর্থাৎ আমরা এই অবজেক্টটা তৈরি করে ইনজেক্ট করে দিচ্ছি এখানে আমরা বুঝা গেছে এই কথাটা কেন বললাম অ্যাঙ্গুলার ইজ অল অ্যাবাউট ডিপেন্ডেন্সি ইনজেকশন আপনারা দেখবেন এখানে প্যারামিটার দিয়ে দিয়েছেন কিন্তু অবজেক্ট করতে কি হলে আপনি কিছু বুঝবেন না ঠিক আছে আমি বলে দিলাম এখন বুঝবেন অ্যাঙ্গুলার একা একাই অবজেক্ট তৈরি করে অবজেক্টের
ভ্যালুটা রেফারেন্সটা আমাদেরকে দিয়ে দিচ্ছে। We don't need to create those objects manually. Clear? So এইবার দেখেন আমার এই app.js, দ্যাট মিনস আমার যে প্রজেক্ট কাজ করার জন্য আমার কিছু অ্যাঙ্গুলারের রেফারেন্স লাগবে না? আমরা যখন ডটনেটে কাজ করি আমাদের সিস্টেম ডট টেক্সট, সিস্টেম ডট সামথিং লাগে না? রেফারেন্স তো লাগে, কাজ করার জন্য তো লাগে, অ্যাঙ্গুলারেও লাগে। সো এইগুলোকে আমরা ডিপেন্ডেন্সি এইভাবে জাস্ট লিখে দিলেই হয়ে যায়। জাস্ট নামগুলো এখানে লিখে দিব, সে একা একাই নিয়ে নেবে। সো ইন দিস কেস আমার লাগবে ng রিসোর্স, একটা এটা একটা ওর একটা লাইব্রেরি বা একটা কোড, somewhere something is happening here. জাস্ট আমরা এখান থেকে এর ফলে কি হবে, সে টোটাল মডিউলটা তার মধ্যে লোড করে নেবে। ng রিসোর্স আর একটা হচ্ছে ng রাউট, সম্ভবত আমি একটু ভুলে গেছি। আচ্ছা এই লেখা আছে সবার। সো আমরা অ্যাঙ্গুলার মডিউলটাকে ng রিসোর্স মডিউল সহ লোড করালাম। নেক্সট উই নিড এ কন্ট্রোলার। কন্ট্রোলার লাগবে না একটা কন্ট্রোলার যে আসলে ভ্যালুগুলো কন্ট্রোল করবে। সো কন্ট্রোলারটা আসলে আমরা এখানে রাখবো না। আপনারা এমভিসিতে যে কাজ করেন গ্লোবাল ডট এসএক্স, ওইখানে কি সব কাজগুলো করে? সি শার্পে যখন আমরা কাজ করি গ্লোবাল এসএক্স এর 4-5 লাইন কোড লেখা থাকে, বেসিক কোডটুকু। ইমপ্লিমেন্টেশন সব কোথায় থাকে? অন্যান্য জায়গাগুলোতে। আমাদের app.js আসলে সেইটা। এখানে আমাদের কনফিগারেশন কথাগুলো বলা থাকবে, আমাদের মেইন কোড থাকবে আসলে এই স্ক্রিপ্টসের ভিতরে। ক্লিয়ার? সো এখানে আমরা একটা ফাইল অ্যাড করব, রাইট ক্লিক, স্ক্রিপ্টসের মধ্যে রাইট ক্লিক, অ্যাড জাভাস্ক্রিপ্ট ফাইল। কন্ট্রোলার্স লিখছি কিন্তু, কন্ট্রোলার্স নট কন্ট্রোলার। এই যে এরকম স্ক্রিপ্টসের ভিতরে controllers.js। ইয়েস ng রাউট লাগবে, পরে লাগবে, এখন লাগবে না। প্রায় শেষ, শুধু আমার কন্ট্রোলার বানালেই হয়ে যাবে। আমার যে মডিউলটা লিখছিলাম তার নাম কি দিয়েছিলাম? অ্যাপ। সো এটা হচ্ছে আসলে অ্যাপের কন্ট্রোলার। অ্যাপ অ্যাপের একটা কন্ট্রোলার। এই সিনট্যাক্সটা একটু আমার সাথে লেখা, কারণ আলটিমেটলি যে সিনট্যাক্সটা দাঁড়াবে বোঝাটা খুব টাফ হয়ে যাবে আনলেস ইউ গো উইথ মি। প্রথম দিবে না, জাভাস্ক্রিপ্ট তো দিবে না, এরপর থেকে ঠিকই দিবে। লেখেন এটা তো ইসের জাভাস্ক্রিপ্ট, সমস্যা নেই, লেখেন। এই যে মাত্র যে কথাটা বললাম, ইটস অল অ্যাবাউট ডিপেন্ডেন্সি ইনজেকশন। এবার মজাটা দেখেন, এখানে আমি একটা কন্ট্রোলার নাম দিব, তার নাম দিব হচ্ছে স্টুডেন্ট থার্ড ব্র্যাকেট লাগবে একটা। স্টুডেন্ট কন্ট্রোলারের কাজ করার জন্য আমার অ্যাঙ্গুলারে কিছু জিনিস ইউজ করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে স্কোপ, একটা ভেরিয়েবল আছে ওর, স্কোপ নামে ভেরিয়েবল। এখন এই যে স্কোপটা আমি ইউজ করবো, আমার তাহলে অবজেক্ট তৈরি করার দরকার ছিল না? কোন একটা জিনিস তৈরি ইউজ করতে মানে কি, তার অবজেক্ট তৈরি করা লাগবে। যে অবজেক্টের স্কোপ কতটুকু? স্কোপ শব্দটার একটা অবজেক্ট তৈরি করা লাগবে না? মজাটা হচ্ছে এখানে আমার অবজেক্ট তৈরি করা লাগে না, একা একা এসে বানায় দেয়।
ঠিক এই কুটটুকু লেখেন থার্ড ব্র্যাকেটের ভিতরে। আবার খেয়াল করেন, আমি এটা আনডু করতেছি, এরকম ছিল, এরকম সবার ছিল। আমি একটা সিঙ্গেল কোটেশন দিলাম এইরকম, কমা দিয়ে ফাংশন লিখলাম, ফাংশনের কোনো প্যারামিটার নেই, লেখেন। এটা ধরতে একটু কষ্ট হচ্ছে, বাট প্রথম একটু কষ্ট হয়, টোটাল নিউ জিনিস তো, আমারও কষ্ট হয়েছিল, বাট একবার বুঝে ফেললে পুরোটা পানি ভাত হয়ে যায়। লেখা হয়েছে? এইখানে আমরা একটা স্কোপ ভেরিয়েবল ইউজ করব, SCOP, আগে ডলার সাইন লাগবে, এই তো স্কোপ। আপনারা ভিউব্যাগ নিয়ে কাজ করছেন না? সেম জিনিস। ভিউব্যাগে কি করতেন? সি শার্পের মধ্যে ভিউব্যাগ ডট প্রপার্টি নেম ইকুয়ালস টু ভ্যালু, রান টাইমে এক্স্যাক্টলি। আর HTML এসে বা CSS/HTML এসে আপনি কি করতেন? সামথিং ইকুয়ালস টু ভিউব্যাগ ডট ভেরিয়েবল নেম, চলে আসতো, সেম জিনিস, স্কোপ মানে ভিউব্যাগ। তাইলে যেটা বললাম, তাইলে এখানে তাহলে এই কাজটা করতে হবে না? দূর, তাহলে কি হচ্ছে? আমি ভিউব্যাগের মধ্যে একটা জিনিস অ্যাড করতেছি, দ্যাটস ইট। আমি কিন্তু ধরে নিচ্ছি আপনারা সি শার্প MVC নিয়ে মোটামুটি কাজ করছেন, সেই কনসেপ্টে কিন্তু কথাগুলো বলতেছি। স্কোপ ডট ভি ইকুয়ালস টু টেস্ট ভ্যালু, স্কোপটাই একটা ভিউ ব্যাগ। হ্যাঁ, ওইখানে আমরা একটাই ভিউ করতে পারতাম, এখানে কয়েকটা স্কোপ হয়তো করতে পারতাম। মানে কি কয়েকটা স্কোপ কেমন আসবে? না মানে আরো করা যাবে কিনা, না স্কোপ আলাদা করবেন কেন আপনি? না জিজ্ঞেস করলাম অন্য কোনো স্কোপ, অন্য না ডলার সাইন আর একটা নাম দিয়ে ওটা কি স্কোপ? মানে একটা স্টুডেন্ট কন্ট্রোল একটা স্কোপ দিয়েছে, আর একটা কি নেওয়া যাবে না? ডলার সাইন দিয়ে এনিথিং লিখতে পারতাম না, স্কোপ লিখতে আপনি কি অন্য কন্ট্রোলারের মধ্যে আবার স্কোপ ইউজ করতে পারবেন এটা না, বলতেছেন? এই কন্ট্রোলারের মধ্যেই এখানে আপনি আর্ট স্কোপ দিয়ে কি করতে চাচ্ছেন? জাস্ট জিজ্ঞেস করছি। না, বিষয়টা হচ্ছে স্কোপ। না, আমি আপনার কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য বলতেছি আর কি, কি করতে চাচ্ছেন? এমনি জিজ্ঞেস করছি। না, তাহলে আমরা জিজ্ঞেস করি। মানে ওয়ান টু ওয়ান একটা কন্ট্রোলার একটা স্কোপ। হ্যাঁ স্কোপটা কি ফ্রেমওয়ার্কের কি নাকি? হ্যাঁ, এটাই তো বলতেছি, এটা অ্যাঙ্গুলারের তৈরি করা একটা জিনিস যেটা আসলে আমরা এখানে ইউজ করব। হ্যাঁ, বুঝতে ও তার মানে একটা কিওয়ার্ড, স্কোপ Keyword। জি, ঠিক আছে, হয়তো বলতে একটু ভুল হয়েছে আমার, স্কিপ করছি হয়তো বা। স্কোপ হচ্ছে অ্যাঙ্গুলারের একটা জিনিস, কিওয়ার্ড একটা জিনিস, যে জিনিসটা আমরা ইউজ করব, সেই জিনিস এমনি এমনি ইউজ করতে পারবো না, আমার একটা অবজেক্ট লাগবে। অ্যাঙ্গুলার এটা অবজেক্ট বানায়া এইভাবে আমাকে দিয়ে দিচ্ছে। স্কোপের ভিতরেই আমরা ভেরিয়েবলগুলো দিব। হ্যাঁ, যখন রান করবো একটা অবজেক্ট পেয়ে যাবো আমরা। ওকে, কাজ প্রায় শেষ, এখন শুধু ইন্ডেক্সের মধ্যে এটা বসাই দিব। ইন্ডেক্স কই আমার? ইন্ডেক্সের মধ্যে ফাইলগুলো অ্যাড করতে হবে, app.js আর অ্যাড করে ফেলুন। স্ক্রিপ্ট অ্যাড করবেন না, তাহলে কেমনে কাজ করবে? আগে রান দিয়েন না, আগে লেখা শেষ করুন। app.js controllers.js, বুঝছে? এখন এইখানে কি কোথাও বলা আছে এই জায়গাটুকু আসলে স্টুডেন্ট কন্ট্রোলারের আন্ডারে আছে? দেখেন তো কোথাও কি কিছু বলা আছে? সবার উপরে যে কোশ্চেনটা খেয়াল করেন, ফলো মাই কোশ্চেন, ফলো মাই কোশ্চেন। এখানে কোথাও কি বলা আছে যে এইখানে কোনো জায়গাটুকু স্টুডেন্ট কন্ট্রোলারের আন্ডারে? ভিতরে, বোর্ডের ভিতরে কোথাও কি বলা আছে? নাই, এটাই শোনার জন্য জিজ্ঞেস করছি, নাই। তাইলে সে বুঝবে কেমনে যে স্টুডেন্ট কন্ট্রোলারের যে ওই ভিটা এখানে দেখাইতে হবে? মানে স্ক্রিপ্ট ট্যাগ করে ওর বুঝতে হবে না? সো আসলে
একটা ডিভ নেন আপনারা, ডিভের ভিতরে এটা কাট করে বসায় দেন, আর এই ডিভটার মধ্যে লেখেন এই তো। এবার দেখেন কথা মিলে গেছে। জিনিসটা মিলছে এবার? আমি একটু রান দিই। সে দেখি এরও খাইছে কি বলছে, স্টুডেন্ট কন্ট্রোলার ইজ নট আ ফাংশন। আবার কি স্পেলিং মিস্টেক হয়েছে? স্টুডেন্ট কন্ট্রোলার আমরা একই It's good to have exceptions. এখানে অ্যাপ নামে যে ভেরিয়েবলটা লিখছি, আমার কোথাও কি অ্যাপ নামে কোনো ভেরিয়েবল বানাইছি আমি? অ্যাপ নামে ভেরিয়েবল, নট স্ট্রিং। দেখেন এটা করার দরকার ছিল। সো এই অ্যাপটা হচ্ছে একটা রেফারেন্স, এই যেটা। সো সবাই একটু কষ্ট করে app.js এ গিয়ে var app equals এটা লিখে ফেলেন, এরপরে কাজ করবেন। একটু বলা আছে তো angular.module-এর ভিতরে যে অ্যাপটা লিখছি একটা কি করে করবেন? হ্যাঁ হ্যাঁ এই যে ভেরিয়েবল অ্যাপ angular module ডট যে ফার্স্ট প্যারামিটার যে অ্যাপটা লিখছি এটা কি করে? এইটা হচ্ছে এইটা উপরে উপরে এখানে শুধু ভারটা হ্যাঁ আমি বুঝে এই দেখেন একটা যে HTML টোটাল HTML-টা আসলে মডিউলের আন্ডারে থাকবে। এটাকে আমরা ডিক্লেয়ার করতেছি এক নামে। বাট এখানে আমার যে একটা কন্ট্রোলার থাকবে কন্ট্রোলার 1, সেও তো আসলে এই অ্যাপের আন্ডারে থাকতে হবে, না হলে নেম স্পেস মিলবে কেন? মডিউল কমপ্লিট নতুন তো আমাদের কমনিয়ের সাথে আইডেন্টিফিকেশনের সাথে ওটাই বললাম, মানে নেম স্পেস চিন্তা করছেন না, একটা ফোল্ডারের ভিতরে যে নেম স্পেস আছে, একটা সরি ফোল্ডার না, একটা প্রজেক্টের ভিতরে নেম স্পেস। সো আপনি যখন সেম প্রজেক্টে আরেকটা ক্লাস অ্যাড করেন অটোমেটিকলি কিন্তু তারা পাওয়া যায়। কিন্তু একটা আলাদা প্রজেক্টের ক্লাস থেকে যদি আপনি অন্য একটা প্রজেক্টে ইউজ করতে চান, আপনি কিন্তু নেম স্পেসটা সহ অ্যাড করতে হয়, ডিলও তো অ্যাড করতেই হয়, সাথে উপরে কিন্তু ইউজিংও করতে হয়। ইউজিং যদি আপনি না করেন আপনি কিন্তু অ্যাড করতে পারবেন না, নেম স্পেস কনফ্লিক্ট করবে, মানে পাবে না আসলে। সো এই টোটালটা মনে করেন অ্যাপ নেম স্পেসের আন্ডারে আছে। সো সবগুলোর মধ্যে অ্যাপ নেম স্পেস। সো এইখানে আপনি এখন ক্লাস অ্যাড করবেন, বাট ইন দিস কেস স্টুডেন্ট কন্ট্রোলার। এখন ওই ক্লাসটা তো আসলে একটা প্রজেক্টের আন্ডারে অটোমেটিক হয়ে যাচ্ছিল, কিন্তু ভিজুয়াল স্টুডিও আমাদের হাতে ছিল, বাট এটা তো আসলে জাভাস্ক্রিপ্ট, সবাই লুজলি কাপলড। সো আমাদেরকে আসলে এটা ম্যানুয়ালি লিখতে হচ্ছে। আমি বলছিলাম কিছু জিনিস ম্যানুয়ালি লিখতে হবে, এটা আমাদের একটা। সো আমাকে বলতে হবে যে এই যে অ্যাপ নামে যে নেম স্পেসটা আমরা বানাইছি, বা মডিউল হিসেবে চিন্তা করা, নেম স্পেস শব্দটা ভুলে যায়, মডিউল হিসেবে চিন্তা করা, মডিউলটা যে বানাইছি এই কন্ট্রোলারটা আসলে এই মডিউলের একটা কন্ট্রোলার। সো দ্যাট
যখন আমরা এইভাবে এটা চিন্তা করতেছি, সো তার ভিতরের স্টুডেন্ট কন্ট্রোলারটা অটোমেটিকলি চিনে যাচ্ছে। এটা কেন এরকম দরকার? কারণ হচ্ছে যখন আপনারা রিয়েলি একটা স্কেলেবল বিগ অ্যাপ্লিকেশনে কাজ করবেন, তখন দেখবেন কয়েকটা মডিউল নিয়ে কাজ করা লাগতেছে। সো একটা মডিউলের যে ক্লাস নেমগুলা অন্য একটা মডিউলের ক্লাস নেম সেম হতে পারে, তখন আসলে এই জিনিসগুলো লাগবে। ঠিক আছে? সো তখন আমি কি বললাম যে মডিউল বানাও তুমি, যার নাম দাও অ্যাপ। কিন্তু এই যে মডিউল যে বানাইলাম, মডিউল বানাইছি, আর এটা কি কোনো কন্টেইনার রাখছি, ভেরিয়েবল রাখছি? ভেরিয়েবল তো রাখি নাই। তাহলে এখানে যে আমি স্টুডেন্ট কন্ট্রোলার আর একটা যে ক্লাস বানাইলাম, এইটা যে এই মডিউলের আন্ডারে, এটা কোথাও বলতে হবে না। সো এখানে আমি একটা ভেরিয়েবল বানাইলাম, ইচ্ছে করে এটা আপনি এক্স রাখতে পারতেন, ওয়াই রাখতে পারতেন, জেড রাখতে পারতেন, কোনো সমস্যা নেই। ভেরিয়েবলটা শুধু এখানে জেড ডট কন্ট্রোলার ইকুয়ালস টু এটা করা দরকার ছিল। বাট মানে গুড প্র্যাকটিস হিসাবে আমরা যেটা করি, সেম নাম সব জায়গায় রাখি, যেটা বুঝতে সুবিধা হয়। সো অ্যাকর্ডিং টু ইউর কনফিউশন, যেহেতু কনফিউশন তৈরি হয়েছে, আমি আরেকটা বিষয় বুঝতে পারছি, একটা যে ভেরিয়েবলটা বুঝতে গেছি। একটা হচ্ছে কি আমার এই যে অ্যাপ ইকুয়াল টু অ্যাপ, তাহলে ভেরিয়েবল ইউজ করছি। হ্যাঁ দেখাচ্ছি। সো এখানে যদি আমরা এক্স নামেও রাখি তাহলেও সমস্যা নেই। কিন্তু এখানে যদি আমি মনে করেন আপনাদের ব্যাচ নাম্বার কত? ওপি 47, সেক্ষেত্রে কিন্তু আমার এইখানে ওপি 47 করা দরকার ছিল। বোঝা যাচ্ছে? সো ভেরিয়েবল নেম এক জিনিস, মডিউল নেম এক জিনিস। এটাকে আবার রান করি আসলে, রান অবশ্য সমস্যা আছে, আমি রিফ্রেশ দিব। ঠিক আছে? বাই দ্য ওয়ে, আপনাদের যদি পিওর ওয়েব HTML অ্যাপ্লিকেশন নেন, আপনার ফুল জিনিস রিবিল্ড করা লাগে না, কিন্তু রিফ্রেশ দিলে হয়ে যায়। হ্যাঁ, রিলোড রিফ্রেশ একই জিনিস। কিন্তু যদি আপনি সি শার্পের কোড চেঞ্জ করেন, আপনাকে রিবিল্ড দেওয়া লাগে কিন্তু। ওকে, সো আর উই ক্লিয়ার অন দিস? দরকার নাই, জিনিসটা বোঝেন। এখানে যে নামটা দিছি সেটা আসলে এখানে ডিক্লেয়ার করছি মডিউল হিসেবে, বাট স্টুডেন্ট কন্ট্রোলারটা যে আসলে এই 47 এর একটা কন্ট্রোলার, এইটা আমার মানে বুঝাবো কেমনে? সেটাকে আমি একটা ভেরিয়েবলে রাখছি, যার নাম দিচ্ছি এক্স। এই এক্স ডট কন্ট্রোলার ইকুয়ালস টু এটা বসাই দিচ্ছি। এবার কি আসছে? সো রান করে দেখেন কি অবস্থা। লাস্ট আরো একটু বাকি, সার্ভার থেকে ডাটা আনাটা। সার্ভার থেকে ডাটা আনা খুবই সোজা। টোটাল HTTP কল, অ্যাজাক্স কল, সমস্ত কল অ্যাঙ্গুলার জেএস তার বিভিন্ন API এর মাধ্যমে করে রাখছে। আপনি জাস্ট ওই API-টা নেবেন, ডট গেট করবেন, কাজ হয়ে যাবে। সিম্পল। সো আমরা আবার একটু কোডে নামিয়ে আসেন, আর অল্প একটু বাকি। এটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? তো এটা তো ক্লিয়ার হয়নি। আচ্ছা ঠিক আছে, কাজ করতে করতে ক্লিয়ার হয়ে যাবে। লাস্ট ওয়ান এইখানে। এই কাজগুলো করার জন্য, এই যে HTTP গেট পোস্ট করার জন্য অ্যাঙ্গুলারের একটা API আছে বা ভেরিয়েবল আছে, স্কোপের মতো। স্কোপ নাম না, ওটা নাম হচ্ছে গিয়া রিসোর্স। ঠিক আছে? সো রিসোর্স দিয়ে আমরা ইচ্ছা করলে এই কাজটা করতে পারি। সো রিসোর্স নিয়ে কাজ করার একটা স্ট্যান্ডার্ড ওয়ে আছে, আমি স্ট্যান্ডার্ড ওয়েতেই যাব, যেন আপনারা মানে বুঝতে পারেন যে আসলে ভালো কাজ কোনটা কিভাবে হয়। স্ক্রিপ্টসের ভিতরে রাইট ক্লিক করেন, একটা ফাইল নেন, জাভাস্ক্রিপ্ট ফাইল, নাম দেন ফ্যাক্টরিজ। ফ্যাক্টরিজ
ফ্যাক্টরিজ, ঠিক আছে। এইবার দেখেন আমি যে অ্যাপ নামে না, আমি তো এক্স নামে রাখছিলাম, এক্সটা চলে আসছে, আপনারা অ্যাপ নামে পাওয়া যাবেন সম্ভবত। একদম আগের মতো একটা এরকম কোলন লাগবে, কমা দিয়ে থার্ড ব্র্যাকেট, তারপরে আরেকটা ফাংশন। এটা হচ্ছে তার একটা আর্কিটেকচার। জিনিসটা বোঝেন, ফার্স্ট একটা হচ্ছে নেম, কমা দিয়ে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের একটা হচ্ছে কি স্ট্রিং, একটা হচ্ছে কি তার অবজেক্ট। কিছু না, জাস্ট টাইপ করে যান। এই ফ্যাক্টরিটার নাম দিলাম আমরা স্টুডেন্ট, এবং সে একটা রিসোর্স এপিআই কে ইউজ করবে। আর ইউআরএলটা হচ্ছে কি আমাদের ওই ইউআরএলটা। ইউআরএল পাই কেমন জানেন তো? প্রপার্টিজ থেকে নিয়ে আসা যায়, /API/student। করবেন যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন, একটা মেজর প্রবলেমটা হচ্ছে কোর্স এরর, এনেবল কোর্স ক্রস অরিজিন কি জানি CORS। এটার মানে সহজ বাংলা হচ্ছে আপনার ওয়েব অ্যাপ্লিকেশন যখন চলে, এতদিন ধরে যে চালাইছেন, আপনার ডিফল্ট ইউআরএল সেম না, শুধু আপনার পরের পাঁচটুকু চেঞ্জ হয়, যে /API বা /কন্ট্রোলার নেম চেঞ্জ হয়, আর পুরোটা কিন্তু সেম থাকে ডিফল্ট ইউআরএল। প্রবলেমটা হচ্ছে নতুন যখন আপনি নতুন একটা ওয়েব অ্যাপ্লিকেশন থেকে কল দেন, দুটো আলাদা ওয়েব অ্যাপ্লিকেশন, সো এখান থেকে যখন আপনি হিট দেন, তাইলে ওর কিন্তু এটা এক ধরনের সিকিউরিটি ব্রিচ হয়। আপনি যদি অন্য একটা ইউআরএল থেকে হিট দেন, অন্য একটা ইউআরএল এ সিকিউরিটি ব্রিচের সমস্যা না একটা ধরনের। মনে করেন আপনার সামথিং op47.com/API/student_list, আপনি যাচ্ছেন এটাকে হচ্ছে গিয়ে একটু ভালো মতো মানে প্রোটেক্ট রাখতে। কি হলো, www.hackers.com, এখান থেকে একটা গেট রিকোয়েস্ট আসলো, জেসন রিকোয়েস্ট আসলো আপনার এপিআই এর কাছে। জিনিসটা আসলে ভয়ঙ্কর না? তাহলে আপনি কীভাবে এটাকে প্রোটেক্ট করবেন? আপনার তো বলা উচিত যে না, আমার নিজস্ব ওয়েব পেজ যেগুলা, সেখান থেকে যে রিকোয়েস্টগুলো আসবে শুধুমাত্র সেগুলোই আমি সার্ভ করবো, আদারওয়াইজ অন্যগুলো সার্ভ করবো না। সো এইটা হচ্ছে গিয়া অলরেডি করে দেওয়া থাকে, সার্ভ করে না। এটাকে বলা হয় কোর্স, CORS, ক্রস অরিজিন রিসোর্স কি জানি একটা। কিন্তু যদি আপনি চান যে না সবাই হিট করতে পারুক, আমার সমস্যা নাই, তখন এটাকে আপনাকে এনেবল করতে হয়। না তুমি গেট রিকোয়েস্ট নাও, কোনো সমস্যা নেই। এটা করার জন্য আপনাকে দুটো আলাদা এপিআই ইনস্টল করতে হয়, ঠিক আছে? আসলে করে ফেলি, করলেই হয়ে যাবে। ম্যানেজ লুকেরা যান, এখানে সার্চ করেন CORS নিয়ে। হ্যাঁ, কয়েকটা লাগবে। সো আমি প্রথমে 2.1 কোর্সটা নিয়ে নিচ্ছি।
ওয়েব এপিআই 2.1 ক্রস অরিজিন যেটা, এরপর oin.course এটাও নিচ্ছি। দুটো নিচ্ছি না, আর একটা বাকি আছে, সেটা হচ্ছে ওয়েব এপিআই নিজে একটা, এটাকে আমাকে আপগ্রেড করতে হবে, নাহলে সে এরর দেবে। বর্তমানে আমরা আছি ওয়েব এপিআই 2-তে, আর এখন ইনস্টল করতে হবে 2.1টাকে। ভিডিও হচ্ছে শেষ। তিনটে জিনিস করলাম, কোর্স দিয়ে দুইটা, ওয়েব এপিআই 2.1টা। এখন থেকে আমি কাজ করি, আপনারা দেখেন, 5-7 মিনিট আছে, দেখে যান, ভিডিও দিয়ে দিব, যদি না পারেন, না বোঝেন তখন ডাক দিন। এখন করতে গেলে আপনাদের আরো আধা ঘন্টা লাগবে, অনেক কিছু মিস যাবে। সো দেখে যান, কথা না বুঝে জিজ্ঞেস করবেন, তাহলেই হবে। সো আমি আমার এখান থেকে আমি সার্ভারে একটা রিকোয়েস্ট করব। সার্ভারের টোটাল ইউআরএল ম্যাপিং করা আছে এইখানে। সো আমি তাইলে এই স্টুডেন্টের একটা অবজেক্ট বানাতে হবে না? সো অবজেক্ট বানাবো কেমনে? কিছুই না, জাস্ট নামটা এখানে বসাই দিব। গেট রিকোয়েস্ট করলাম, এটা হচ্ছে তার কলব্যাক ফাংশন। আপনারা জানেন কলব্যাক ফাংশন মানে কি, রেসপন্সটা যেখানে আসবে আর কি। সো এই রেসপন্সের মধ্যে আমার কি থাকবে? স্টুডেন্টের ডাটা থাকবে না, লিস্ট অফ স্টুডেন্ট ম্যাপ করেন। আমরা কি করে আসছি? লিস্ট অফ স্টুডেন্ট পাঠাচ্ছিলাম না ডাটার মধ্যে, ঘুরে গেছেন ভাই? আচ্ছা ঠিক আছে। সো ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ডাটা তো বলতে বলি নাই। রেসপন্স ডট ডাটা কি হলো? আমার এইটা কল দিবে হচ্ছে ডিরেক্টলি স্টুডেন্ট কন্ট্রোলারকে, এই গেটকে। সে ম্যানেজার হয়ে কল হয়ে রিটার্ন যখন আসবে, রিটার্নটা আসবে হচ্ছে গিয়া রেসপন্সের ভিতরে। রেসপন্স ডট ডাটার ভিতরে আসলে আমার কি আছে বলেন? কি আছে? লিস্ট অফ স্টুডেন্ট আছে। এখন এটাকে বাইন্ড করবো আমি আমার ইন্ডেক্সের মধ্যে। এই যে এখানে এনজিটি পিট, এটা হচ্ছে গিয়া অ্যাঙ্গুলারে তৈরি করা একটা ফরিচ। থ্যাংক ইউ। সো এই ফরিচের ভিতরে এসটা হচ্ছে গিয়া লুপ ঘুরতেছে। প্রতিটা এস আসলে কি একটা করে স্টুডেন্ট। ডট নেম আসলে কি তাহলে নেমটা, এবং কতবার লুপ ঘুরবে যতটা স্টুডেন্ট থাকবে। প্রতিটা হচ্ছে স্প্যান একটা করে তৈরি হয়ে যাবে। তবে রান দিচ্ছি। ও আচ্ছা সরি, আমার এখানে ফ্যাক্টরিজকে আমি অ্যাড করছি, বারবার ভুলে যাচ্ছে। আচ্ছা এই যে এটাই সেই প্রবলেমটা। দেখেন তো কি লেখছে, অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন।
সে কল কিন্তু ঠিকই গেছে, বাট কলটা এক্সিকিউট করতে দেয় নাই, কারণ আটকায় দিছে। সো আমাকে যেটা করতে হবে, এইখানে বলতে হবে তুমি সবাইকে অ্যালাউ করবা, config ডট enable course দেখেন প্যারামিটার সে কি নেয়, তুমি কোন কোন অরিজিন নিবা, তুমি কোন কোন হেডার নিবা, তুমি কোন কোন মেথড নিবা, গেট নিবা না পোস্ট নিবা। আমি কি করব, সবগুলো স্টার মারি দিব, মানে কি সব নাও, বিল্ড দিলাম, বিল্ড সাকসিড, রিফ্রেশ দিলাম। আচ্ছা, এটার কারণটা হচ্ছে রান বন্ধ হয়ে গেছে, রান করতে হবে। অ্যাঙ্গুলার রিসোর্সের সমস্যা এরে আসছে। ডাটা চলে আসছে, আমি একটা ব্রেক দিই, ব্রেক স্টেটমেন্ট দিই একটা, কেমনে ব্রেক দিব, স্প্যান দিছি, স্পেস দিছি, দেখেন ডাটা চলে আসছে, লায়ন, মাঙ্কি, টাইগার, এলিফ্যান্ট। সো আমি একটু ভালো করে যদি করতে চাই, টেবল টিআর টিডি, আমার রিপিট কি হবে, রোটা রিপিট হবে না, তাহলে এই রোটাকে আমরা ইজি রিপিট লিখবো না, s dot name, s dot address, s dot font, এইটারে সরাই দিই। ফ্যান্টাস্টিক, ঠিক আছে। সো কারো কোনো কোশ্চেন আছে? না, কাজ করতে গেলে তো এক্সেপশন খাবো, ইভেন আমি এখন এক্সেপশন খাইছি কয়েকটা আপনাদের সামনে। সো এক্সেপশন ইজ নট দ্য কোয়েশ্চেন, দ্য কোয়েশ্চেন ইজ ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। যদি কনসেপ্টটা বুঝতে পারেন, কি হলে আসলে জিনিস সেটা বুঝতে পারেন, কাজ করতে গেলে এক্সেপশন খাবো, প্রবলেম হবে, স্পেস দিব না, কমা দিব না, এগুলো হবে। নরমালি একটা কোশ্চেন হচ্ছে, নরমালি যে কোয়ারিতে আমরা কি করি, যে আমার নরমাল প্রবলেম হয় যে ইউআই এর কোনো চেঞ্জ করতে হবে, যে কোয়ারি ইউজ করতেছি, অ্যাঙ্গুলার দেখলে আমার কন্ট্রোলার টু শুরু করে এভরিথিং আমি অ্যাঙ্গুলার চেঞ্জ করতেছি, আমি এটা ক্রস করতে পারি, মানে ডটনেটে এখন আমরা যে প্রজেক্ট শুরু করছি এটার মাঝখানে কিছু কাজ অ্যাঙ্গুলার দিয়ে, কিছু মানে ভিউর আপডেটগুলো আমি অ্যাঙ্গুলার দিয়ে করতেছি, আর কন্ট্রোলার আমার সাথে হবে, কিন্তু কষ্ট হবে, কারণ আপনি যখন অ্যাঙ্গুলার দিয়ে কল করবেন, আপনি তো কল করবেন ডাটার জন্য, যে কুড়ি দিয়ে কি কল করতেছেন ডাটার জন্য, এটাই। যদি আপনি আপনার এমভিসি কন্ট্রোলারটাকে জেসন রিটার্ন করাইতে পারেন, করান যায়, আমি জানি, জাস্ট দেখবেন রিটার্ন জেসন রেজাল্ট একটা অপশন আছে, অ্যাকশন রেজাল্ট না, জেসন রেজাল্ট। সো জেসন রেজাল্ট যদি আপনি পাঠায় দেন, তার মানে ইটস অল অ্যাবাউট জেসন। এটি আমি কিন্তু আজকে এই ক্লাস, এই যে অ্যাঙ্গুলারের সময় বলছি। সো সে আসলে কি দিক, আই ডোন্ট কেয়ার, আই ওয়ান্ট জেসন, ডু আই গেট দ্য জেসন, ইয়েস, দেন আপনি জেসন দিয়ে কাজ করেন। জিনিসটা বুঝতে পারছেন? এমনিতে আমরা শুরুতে যে কাজগুলো করলাম, যে জাস্ট ফার্স্টে অ্যাঙ্গুলার জেএস এর এইটা অ্যাড করে, রেফারেন্সটা অ্যাড করে
লাইভ আপডেটে যে কাজটা ফার্স্ট যে কাজটা করলাম, এই ছোটখাটো কাজগুলো তো আমরা ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফর এক্সাম্পল আপনি চান যে এই আপনি চান হচ্ছে সার্চ বা এই ধরনের এক্ষেত্রে এটা খুব হেল্পফুল মনে হয় আমার কাছে। সার্চিং ফিল্টারও আছে। সার্চিং দেখতে চান? 1 মিনিট টাইম দেন। ফিল্টার থাকে, পরে একদিন দেখাবো না, আজকে রাখ। দেখা হবে। যাই হোক, ফিল্টার করা যায়, খুবই সোজা। মেন কথা হচ্ছে আপনারা এইটাতে একটু দেখেন, দেখলে ইজি বুঝবেন যে আসলে আমার এই কাজটুকু যদি আমি অ্যাঙ্গুলার দিয়ে করে ফেলি আমার জন্য খুব সহজ হয়ে যাবে। একটা ভিডিও দেখছিলেন অ্যাঙ্গুলার জেএস 25 মিনিটের একটা ভিডিও ছিল। হ্যাঁ, ড্যান ওয়ালিনের। কে বলছে? ড্যান ওয়ালিন না? নামটা মনে নেই। আচ্ছা, উনি এরকম নাইস নাইস সব ভিডিও বানায়। সো এই তো, ইট ওয়াজ এ লং ক্লাস। আচ্ছা, আপনাদের জন্য একটা নোটিশ আছে, নোটিশটা আমি ভিডিওটা স্টপ করে বলি, আসলে স্টপ টাইম লাগবে।